একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে। একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই। একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের। একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো। একদিন সমস্ত ধর্ম যাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা। একদিন এই সব হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়। গভীর উপলব্ধির সহজ প্রকাশ যার কবিতার প্রাণ। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। জন্ম পূর্ব বাংলার ফরিদপুর জেলায় 1924 সালে। পিতা জিতেন্দ্রনাথ ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক, মা প্রফুল্ল নলিনী দেবী। আমার জন্ম পূব বাংলায়, তাও সেখানকার কোনো শহরে নয়। আমি পূব বাংলার এমন একটা গ্রামে জন্মেছিলুম যেখান থেকে সবচাইতে কাছের রেল স্টেশনে পৌঁছতে হলে অন্তত 24 মাইল পথ পাড়ি দেবার দরকার হতো। বাবা কলকাতার কলেজে অধ্যাপনা করতেন, তাহলে আমি কেন কলকাতায় থাকতুম না? আমার ছেলেবেলা কেন সেই গ্রামে কেটে গেল? এর কারণটা আর কিছুই নয়। আমার মা যখন আমার 2 বছর বয়স, তখন কলকাতার সংসার সামলাতে ওকে আমাদের গ্রামের বাড়ি থেকে চলে আসতে হয়। আমার কাকা, আমার পিসিমা, আমার দিদি, এদের লেখাপড়া শেখার একটা ব্যাপার ছিল। আমাদের গ্রামে তো কোনো স্কুল পর্যন্ত ছিল না। কাকারা আমাদের গ্রাম থেকে 3 মাইল দূরের একটা স্কুল থেকে ম্যাট্রিক পাস করলেন। তাদের কলেজে পড়া দরকার, তাই কলকাতায় একটা বাসা বাড়ি করার দরকার হলো। আর সেই বাসা বাড়ির ভার সামলাবার জন্যে মা আমাকে গ্রামে আমার ঠাকুমার কাছে রেখে কলকাতায় চলে এলেন। আসলে মা আমাকে নিয়েই আসতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুমা আর ঠাকুরদা তাতে রাজি হননি। আমি একমাত্র ছেলে আর আমি দূরে রয়েছি, এটা মার মন এটা মেনে নিতে চাইতো না। তো একদিন রাত্রিরের কথা বলি। রাত্রির বেলা আমি ঠাকুমার পাশে শুয়ে আছি, আর উল্টো দিকে খাটে শুয়ে আছেন ঠাকুরদা। তো সেই সময় দুজনেরই ধারণা আমি ঘুমিয়ে পড়েছি। ওদের মধ্যে কথা হচ্ছিল। তো ঠাকুমা বললেন যে এবার তো খোকাকে কলকাতায় পাঠিয়ে দিতে হয়। ওর 6 বছর বয়স হতে চললো, আর তো এখানে ওকে রাখা ঠিক না। এখানে তো একটা পাঠশালা পর্যন্ত নেই। ওকে কলকাতায় বৌমার কাছে পাঠিয়ে দেওয়াই ভালো। তো ঠাকুরদা বললেন কেন? তো মানে কলকাতায় স্কুলে গিয়ে ভর্তি হবে, কত কিছু শিখতে পারবে। তাতে ঠাকুরদা বললেন, আমার এখনো স্পষ্ট মনে পড়ে, ঠাকুরদা বললেন যে দেখো ওর বয়স তো 6 বছরও হয়নি, কিন্তু এরই মধ্যে ও আমাদের পুকুরটা সাঁতরে এপার ওপার করতে পারে, ও গাছে উঠতে পারে, ও দুধ দুইতে পারে, ও জানে কোন সময়ে কোন ফসলের বীজ মাঠে ছড়াতে হয়, আর সেই ফসলটা কোন সময় কাটবার জন্য তৈরি হয়। ওকে একটা টাকা দিয়ে হাটে পাঠালে ও জিনিসপত্র সওদা করে এনে
যা বাদবাকি পয়সা তার হিসেব আমাকে বুঝিয়ে দিতে পারে। তা তুমি আমায় বলো দেখিনি, কলকাতার কোন স্কুল একটা 6 বছরের ছেলেকে এর চাইতে বেশি শেখাতো? এই তো, এসব কথার তো কোনো জবাব হয় না। ঠাকুমা কোনো জবাব দিতে পারেননি। আর ঠাকুরদা চেয়েছিলেন যে আমি দেশের বাড়িতে থাকবো, চাষবাসের কাজকর্ম এইসব শিখবো, তারপর ওখানেই থেকে যাব। তাহলে নেহাত মন্দ হতো না। কিন্তু মা এমন কান্নাকাটি জুড়ে দিলেন যে তার ফলে তার পরের বছরই আমাকে কলকাতায় চলে আসতে হলো। আগে যে কখনো কলকাতায় আসিনি তা কিন্তু নয়, মাঝে মধ্যে এসেছি, কিন্তু সে তো 2-5 দিনের জন্য আসতুম, তারপর চলেও যেতুম, ফিরেও যেতুম আমাদের সেই গাঁয়ের বাড়িতে। আর ঠাকুরদা ঠাকুমাকে ছেড়ে, গাছপালা ছেড়ে, পুকুর ছেড়ে, ধান ক্ষেত ছেড়ে কলকাতায় থাকতে ভাল লাগতো না, এই হলো ব্যাপার। কিন্তু ওই যে চলে এলুম 1930 সালে, ওই আশাই আশা হলো। তারপরে তো কলকাতায় কি আস্তে আস্তে ভালোবাসতেও শিখলাম। এই ভালোবাসার ইতিহাসটা খুব দীর্ঘ ইতিহাস, এটা একদিনে হয়নি, অনেক দিন ধরে পেয়েছে। আমাদের ছাত্রাবস্থায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটা ম্যাগাজিন বের হতো, তার নাম ছিল শ্রীহর্ষ। একসময় সুষমা রায় এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী তারাই ছিলেন যুগ্ম সম্পাদক। সেই থেকে আমার সঙ্গে নীরেন্দ্রনাথের পরিচয়, তারপর আস্তে আস্তে দেখা সাক্ষাৎ। কিন্তু তখন কলকাতা, তখন এই 1945-46 হবে, কলকাতা তখন উত্তাল, হিন্দু মুসলমানের দাঙ্গা, আর একদিকে গ্রাম থেকে শহরে আসা বুভুক্ষা মিছিল, জনসাধারণের ঢল, এই সমস্ত কাজ নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, দেখা সাক্ষাৎ খুব কম হতো। তারপরে সেই দেখা সাক্ষাৎটাকে আর একটু বেশি করবার জন্যে আমরা 46 সালের 22শে নভেম্বর রেজিস্ট্রি করে ফেলি। তাই আমরা এখন তার পরিণতি হচ্ছে এই 51 বছরের পার করেছি আমাদের বিবাহ জীবন। কোথাও তেমন গণ্ডগোল হয়েছে বলে মনে হয় না, কেননা আমরা পরস্পর বিশ্বাস করি যে স্বামী স্ত্রী উভয়ে যদি উভয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকে তাহলে দাম্পত্য জীবন কখনো তার অশুভ কিছু হতে পারে না। আধুনিক যে সমস্ত কাজ কারবার দেখি লোকজনের, সেরকম মূল্যবোধ আমাদের নেই, ফলে আমরা পরস্পরের প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং বিশ্বাসপ্রবণ। কবে থেকে কবিতা লিখছি অনেকে জিজ্ঞেস করেন। এই যে প্রশ্নের উত্তর দেওয়া ভারী শক্ত। প্রথমত, কাকে যে কবিতা বলে সেটাই এখনো পর্যন্ত ভালো করে বুঝে উঠতে পারলুম না। রচনার মধ্যে কোন জিনিসটা থাকলে সেটা কবিতা হয়, সেই জিনিসটা ঠিক কি জিনিস, এই নিয়ে তো এখনো দ্বন্দ্বই কাটলো না। আর ছেলেবেলায় যা লিখতুম তা কি কবিতা হতো? আমার নিজের কাছে এর উত্তরটা স্পষ্ট নয়। একেবারে ছেলেবেলায় যা লিখেছি তা এক ধরনের পদ্য, হয়তো কখনো কখনো তাতে মিলও থাকতো না। যেমন ধরা যাক, একদিন আমার মনে পড়ে, আমার বয়স তখন বছর 4, তখন একদিন রাত্রির বেলায় আমার বড় কাকিমাকে বলেছিল রাত হলো ভাত দাও। তাতে আমার বড় কাকিমা বললেন, দেশের বাড়িতে তিনিও ছিলেন, যেমন ঠাকুরদা ঠাকুমা তেমনি আমার বড় কাকিমা। তো আমার কথা শুনে আমার বড় কাকিমা বললেন, তুই যে দেখি কবির মতন কথা বলিস। আমি তো শুনে অবাক, যে আমার যা বলবার তাই বললুম, খিদে পেয়েছে আর রাত্রিও হয়েছে, আমি বলেছি রাত হলো ভাত দাও, এর মধ্যে কবিতাটা কোথায়? যাই হোক, আমার বড় কাকিমা এটা বলেছিলেন। তারপরে আমার বয়স যখন ধরা যাক 5, 6, 7 এইরকম,
তখন অজস্র পদ্য লিখেছি, যেমন সেটা অনেকটা নিজেদের মধ্যে পাল্লা দিয়ে, যেমন আমাদের আশপাশের বাড়ির দিদি দাদা, আমাদের বয়সী ছেলেপেলেরা সকলে মিলে একসঙ্গে বসে অনেক সময় পাল্লা দিয়ে পদ্য লিখতাম। কবিতা লেখার শুরু থেকেই আপোষহীন, একটি কোনো জায়গায় কখনো থেমে থাকেননি নীরেন্দ্রনাথ। বারে বারে ভেঙেছেন ছন্দের কাঠামো, কখনো বা প্রিয় শব্দের নির্বাসন ঘটিয়ে তিনি খুঁজেছেন নতুন শব্দ, গড়েছেন ভারহীন চিত্রকল্প সহজ ব্যঞ্জনায়। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তো দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। আমি যখন প্রথম লেখালেখি শুরু করি তখন ডাকেই লেখা পাঠাতাম। বড় বড় পত্রিকা অফিসে যাওয়ার সাহস আমার ছিল না। এই সময় আনন্দবাজারের রবিবাসরীয় পৃষ্ঠার সম্পাদক ছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর চিঠি পেয়ে আমি প্রথম আনন্দবাজারের সিঁড়িতে পা দিই। তিনি আমাকে দেখা করতে বলেছিলেন। মাঝে মধ্যে আমি দু একটা গল্প পাঠাতাম, আগে ছাপা হয়েছিল। তিনি আমাকে ডেকে বললেন যে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে, এবং সেই যে ব্যক্তিগত সম্পর্কের শুরু সেটা সারা জীবন রয়ে গেছে। নীরেন্দা আমাকে কবিতা লেখায় অনেক সাহায্য করেছেন। তার বাড়িতে আমি দিনের পর দিন গেছি, সকাল থেকে সন্ধে পর্যন্ত একসঙ্গে কাটিয়েছি, ভাত খেয়েছি। অনবরত কবিতার বিষয়ে উনি আমাকে যে সমস্ত কথা বলেছেন সেগুলো আমার পরবর্তী জীবনে অনেক কাজে লেগেছে। আর নীরেন্দার একটা ব্যক্তিত্বের মধুর দিক আছে, তিনি সব বয়সীদের সঙ্গে মিশতে পারেন। আমরা তার থেকে বয়সে ছোট হলেও কোনোদিনই আমাদের ছোটোর মধ্যে জ্ঞান করেননি। আরও একটা তথ্য এখানে বলতে পারি যে আমি যখন কৃত্তিবাস পত্রিকার সম্পাদনা করতাম তখন কিছু কিছু কবিতার বইও প্রকাশ করেছি। সেই সময় নীরেন্দার একটা বই অন্ধকার বারান্দা, সেটার প্রকাশক আমি, এবং সেই সময় নীরেন্দার সেই কবিতাগুলো বাছা, প্রেসে দেওয়া, প্রুফ দেখা, কিছু কিছু অদল বদল করা, নীরেন্দার সঙ্গে দিনের পর দিন একসঙ্গে বসে বসে সেসব কাজ করেছি। আজও সেসব মনে পড়ে। প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন। উলঙ্গ রাজা কবিতা গ্রন্থের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পান 1974 সালে। কবিতার দীর্ঘ পথে এক নতুন বাঁক উলঙ্গ রাজা। সম্মানিত হন আনন্দ পুরস্কারেও। গবেষণাপত্র লিখিত হয়েছে তার কবিতাকে বিষয় করে। আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার উপর গবেষণা করে 93 সালে পিএইচডি ডিগ্রি পাই পাটনা বিশ্ববিদ্যালয় থেকে। এক জীবিত ও ক্রিয়াশীল কবির বিষয়ে কাজ করে আমার যথেষ্ট আনন্দ হয়েছে, এবং আমার ধারণা বাংলা সাহিত্যে এর আগে জীবিত কবির উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি বোধহয় কেউ পাননি। কবিতার শৈলী, কবিতার আঙ্গিক, কবিতার ছন্দ এবং কবিতার বাইরের বিষয়, অর্থাৎ কবিতার বাইরের এবং ভেতরের জগৎকে আমি খুব ভালোভাবে জেনেছি ওর সান্নিধ্যে। লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতাম। আমার যেমন ধরা যাক, আমি মিত্র স্কুলে যখন পড়ি তখন ওখানে আমাদের মাস্টারমশাই ছিলেন কৃষ্ণদয়াল বসু মশাই। নিজে খুব ভালো কবি, খুব ভালো কবি, আর বাংলাটা অসাধারণ ভালো জানতেন। কৃষ্ণদয়াল বসু মশাই কখনো জানতেই পারলেন না
যে তার একটি ছাত্র, তার নাম নীরেন, সে কবিতা লেখে। যে আচ্ছা, এই যে কাগজে কাগজে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলে একজনের লেখা দেখতে পাই, তো আমার মনে আছে যে আমার ক্লাসে নীরেন চক্রবর্তী বলে একটি ছেলে কিন্তু আমার ছাত্র ছিল। কিন্তু এ কি সে? তা একজন সেই বলাতে যে হ্যাঁ, এ সেই নীরেনই বটে, মিত্র স্কুলে পড়তো। তাতে তিনি খুব অবাক হয়ে যান। কৃষ্ণদাসবাবু বলেন যে সে কি, আমি তো কখনো জানতেই পারলুম না, ও তো আমায় জানতেই কখনো দিল না যে ও কবিতা লেখে। আসলে এই ব্যাপারটা নিয়ে একটু লজ্জার বোধ ছিল, লেখালেখির ব্যাপারটা নিয়ে। অন্য কিছু না, যে যা লিখছে তা হয়তো কিছুই হচ্ছে না, এই জন্য একটা লজ্জার বোধ। এই যে ব্যাপারটা, যে যা লিখছি তা হয়তো কিছুই হচ্ছে না, এই জিনিসটা কিন্তু আমার মাথার থেকে কখনোই যায়নি। একটা রচনা তৈরি করে সেটা সেই কারণেই দুম করে কোথাও পাঠাতেও খুব সাহস পাই না। লেখালেখি করি এই পর্যন্ত, কিন্তু কাকে যে কবিতা বলে এই ব্যাপারটা আজও আমার কাছে খুব তেমন স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে না। সাহিত্যের সব শাখাতেই তিনি কবিতার মতোই সমান উজ্জ্বল। একমাত্র বড়দের উপন্যাস পিতৃপুরুষ, ছোটদের জন্যও লিখেছেন নীরেন্দ্রনাথ। নীরবিন্দু কবির আত্মজীবনের কাহিনী। স্নেহের চুম্বন খানি এঁকে দিতে ইচ্ছা হয় সমস্ত শিশুর গালে। কবিতার মধ্যেও কবি আঁকেন স্নেহের চুম্বন। ভালোবাসা তো কবিতারই অন্য নাম। কবিতার মধ্যে দিয়েই তিনি গড়ে তোলেন সেতু, পৌঁছে যান মানুষের সীমানায়, মানব সংসারে। স্বপ্নে দেখা ঘরদুয়ার, পুকুর মরাই সবজি বাগান, জংলা দূরে সারি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নিকিয়ে নেওয়া উঠোন খানি রোদ্দুরে টান টান, ধান খুঁটে খায় চারটে চড়ুই, দোল মঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বেড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা। পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুর বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুঁটলি বাঁধা, অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন টানা? ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু হানা? ও বড় বউ ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। আবার কবিতার মতোই অন্তরঙ্গ নীরেন্দ্রনাথের নিজস্ব ঘরদুয়ার। বাড়িতে বাবা বাবাই। ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ছে। স্কুলে যেতে ভয় পেতাম খুবই। আমি ভর্তি হয়েছিলাম বরানগর রামকৃষ্ণ মিশন স্কুলে। সেখানে সকালবেলা ক্লাসে একা বসে থাকতে ভীষণ ভয় করত। ফলে বড় মহারাজের কাছ থেকে
বিশেষ অনুমতি আদায় করতে হয়েছিল। বাবা লাস্ট বেঞ্চে বসে সকালবেলার 5-7টা কাগজ যা তাকে পড়তেই হতো পড়তেন, আর আমি প্রথম দিকের বেঞ্চে বসে মাঝে মাঝেই পেছনে তাকিয়ে দেখে নিতাম যে বাবা হাজির আছেন কিনা। এই নিশ্চিন্তি ছাড়া আমি ক্লাসে টিকতে পারতাম না। আবার এই ঘরোয়া বাবার ছবির পাশাপাশি ছোটবেলার এরকম স্মৃতিও মনে পড়ে, এখন তার গুরুত্ব বুঝতে পারি। আমরা টালার বাড়িতে যখন থাকতাম, বহু রাতে বাবা অফিস থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পরেও কোনো কবিতার লাইন মাথায় এসেছে, অথচ হাতের কাছে কোনো কলম বা কাগজ কিছুই তো নেই। বারান্দায় দাঁড়িয়ে গাছের ডাল ভেঙে দেয়ালে কয়েকটা শব্দ বা একটা লাইন বা দুটো লাইন লিখে রাখছেন। পৃথিবীর নানা দেশেও তিনি গেছেন, কখনো কবিতার জন্য আমন্ত্রিত হয়ে, কখনো অন্য কাজে। তারপর নীরেন্দার সঙ্গে বহুবার বিদেশেও দেখা হয়েছে। এই তো কিছুদিন আগে ফ্রান্সে আমরা একসঙ্গে ঘুরেছি। মজার ব্যাপার হলো যে আমরা ফ্রান্সে আমাদের এক বন্ধুর বাড়িতে ছিলাম, সেখানে একদিন অনেক রাত পর্যন্ত জেগে হই হই করা হলো, আড্ডা দেওয়া হলো। পরদিন সকালবেলা আমাদের এক বন্ধু লন্ডনে চলে যাবে, সে করেছে কি ভুল করে নীরেন্দার চশমা, নীরেন্দার জ্যাকেট নিয়ে চলে গেছে। আর নীরেন্দা সকালবেলা উঠে চশমা খুঁজে পাচ্ছেন না, বন্ধুর চশমাটা রয়ে গেছে। সে খুব মজার ব্যাপার, মনে হয় যেন ফোন করলে মনে হয় এ বাড়ি ও বাড়ি, ফ্রান্স আর ইংল্যান্ড, কিন্তু চশমা তো উদ্ধার করা তো সহজ নয়। এইভাবে নীরেন্দার সম্বন্ধে আরো অনেক কথা মনে পড়ে। প্রবাসেই তিনি লেখেন তার দীর্ঘতম কবিতা ও খোকা তুই ঘুড়ি ওড়া, যেখানে পাই শৈশবের স্মৃতিমাখা নীরেন্দ্রনাথকে। সেই সময় আমার মনে আছে যে কি হই হই ব্যাপার। সেই সকালবেলা বিশ্বকর্মা পুজোর দিনের অনেক আগে থেকে তৈরি হতুম। সকালবেলা ঘুম থেকে উঠে ওই কাঁচের বোতল নিয়ে, কেরোসিনের বোতল, তাই নিয়ে বেরিয়ে পড়তুম রাস্তায়, ট্রাম লাইনের ওপরে রেখে আসতুম। ট্রাম এসে তার উপর দিয়ে চলে যেত, তাতে কাঁচটা খানিকটা ভাঙা হয়ে যেত। তারপরে সেই আধ ভাঙা কাঁচ তুলে নিয়ে এসে হামান দিস্তে গুঁড়ো করা হতো। তারপরে ওই খইয়ের মাঞ্জা, সাবুর মাঞ্জা, এইসব নানান রকম মাঞ্জা, টানা মাঞ্জা, লাটা মাঞ্জা, এইসব তো দেওয়া হতো। তারপরে খুব নাম ছিল ফোড়ে পুকুরের ঘুড়ির খুব নাম ছিল, আর মৌলাদির এমনি মাঞ্জারও খুব নাম ছিল। আমরা নিজেরা মাঞ্জা দিতুম, তাছাড়া মৌলাদির থেকেও মাঞ্জা কিনতুম। তারপরে বিশ্বকর্মা পুজোর দিন যখন মনে হতো গোটা কলকাতা একেবারে ছাতে উঠে এসছে, কেউ একতলা দোতলায় আর নেই, সব গোটা কলকাতা ছাতের ওপরে উঠে এসছে। আর গোটা আকাশ লাল, নীল, হলুদ, সবুজ, মানে অসংখ্য রকমের রঙে একেবারে ছয় লাভ গোটা আকাশ। আর মাঝে মাঝে চিৎকার উঠছে ভোকারটা, সেই শব্দ এখনো কানে বাজে। সর্বনাশের ভিতর থেকেও লোকগুলো যে হাত বাড়াচ্ছে আলোর খোঁজে, তাই যদি হয়
জ্বলিস যখন স্মৃতির বিষে, বল তাতেই বা দুঃখ কিসের? জানলা খুললে দেখবি তখন দূরে কাছে সবাই যে যার জায়গা মতো দাঁড়িয়ে আছে। বৃথাই তবে দুঃখ করিস, চিলে কোঠায় সমস্ত দিন গুমরে মরিস। ওই চেয়ে দেখ ঝরছে কেমন নীল সোনালির পাগলা ঝোরা। ও খোকা তুই ঘুড়ি ওড়া, ও খোকা তুই আকাশ জুড়ে ঘুড়ি ওড়া। সমস্ত রাস্তায় যেন চলে গেছে শৈশবের দিকে। পরিণত কবির অঞ্জলিতে আজও ছেলেবেলা। তিনি বারে বারেই ফিরে যান স্মৃতি মেদুর শৈশবের কাছে। গোটা জীবনের মন কেমন করা শিকড় যেখানে।